প্রথমে একটা মায়ের ছিল, ব্রাহ্মণ ঘরের ছেলে, তুই চুল কাটবি, ব্রাহ্মণের ছেলে হয়ে নাপিতের কাজ করবি। তখন চুল কাটা মানেই তো নাপিত, মানে আমরা জানি বারবার যারা আছে, তো ওইটা একটা প্রথম প্রথম মায়ের একটা মনে একটা ইয়ে ছিল। তারপরে যখন দেখলো না আস্তে আস্তে, তখন এটা হয়ে গেছে, সবাই এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, হ্যাপিলি অ্যাকসেপ্ট করে নিয়েছে, আর উল্টে আরো সাপোর্টও দিতে শুরু করেছে। এইটা কিন্তু খুব একটা আমার ওয়াইফ এখনো, মানে তার সাথে রিলেশনশিপ হয়ে গেল 15 ইয়ার্স, মানে বিয়ে করেছি 5 বছর, 15 ইয়ার্স রিলেশনশিপ। আমার জার্নি মানে বলতে পারো একদম ও নিজের চোখে দেখেছে। ওই দুটো চেয়ারের সালন থেকে শুরু করে রাস্তার উপরে মোমোর দোকান করেছি, সেখানেও দাঁড়িয়েও আমার সাথে মোমো বিক্রি করেছে। আমার একদম পুরো ফুল সাপোর্ট সিস্টেম ছিল, এখনো আছে। আর ও এখন একটা ভালো পজিশনে পৌঁছে গেছে। ও নিজের লাইফ স্টার্ট করেছিল ইঞ্জিনিয়ারিং পড়লো, তারপর আমি যখন লরিয়ালে জব জয়েন করলাম, সেখান থেকে ও একটা ইন্সপিরেশন পেলো যে এই কালচারটা আমারও খুব পছন্দ। তো ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে ড্রেসিং এ চলে এখনো একটা ভালো ব্র্যান্ডের ভালো পজিশনে একটা সিনিয়র টেকনিক্যাল ট্রেনার হিসেবে আছে। নেগেটিভ পিপল বা নেগেটিভ জিনিস মানুষের লাইফে একটু হলেও থাকা দরকার আছে, নাহলে তুমি পজিটিভটাকে এনজয় করতে পারবে। হবেই না। আর মানে এরকম মানুষ আমার লাইফেও এসছে, মানে এরকম নয় কি যে আমি সবাইকে আমার লাইফে পজিটিভ পেয়েছি, আমার লাইফে প্রচুর নেগেটিভ মানুষ হয়েছে, তাদেরকে এনজয়মেন্ট নিয়ে হ্যান্ডেল করেছি, এনজয় করেছি এই ব্যাপারটাকে। কখনো ওদের জন্য আমি ডিমোটিভেট হয়ে মাথা চাপড়ে মাথা ধরে বসে পড়ি। তো মানুষের লাইফে এরকম কিছু তো নেগেটিভ থাকতেই হবে, আদারওয়াইজ খুব মুশকিল। কখনো কখনো আমার মনে হয় যে আমার মধ্যে একটা কিছু জেদ যে বিল্ড হয়েছে, সেই নেগেটিভ পার্সন গুলোর জন্যই হয়েছে। যারা ভেবেছিল এ তো এর দ্বারা হবে না, তারা হয়তো কখনো আমার মুখের ওপর বলেনি, বুঝিয়েছে। আর আমিও তাদেরকে কোনোদিনও মুখের ওপর বলিনি, আমিও বুঝিয়েছি আমার কাজ দিয়ে। তাদেরকে মুখের উপর বলতে গেলে এখন থ্যাঙ্কসটাই বলতে হয় যে ভাই তোরা ছিলে ছুটলে। একদম। নমস্কার, আজ জীবনের অলিগলির এই এপিসোডে আমরা এসেছি ডানকুনি, এবং ডানকুনিতে কাইকজো একাডেমি। এই একাডেমির যিনি কর্ণধার, আমার সামনে বসে আছেন সুমিতদার জার্নিটা অদ্ভুত। জার্নির শুরুটা হয়েছিল বাবার সাথে। বড় বাজার থেকে বাবার একটা ছোট্ট মুদিখানার দোকান, সেই দোকান থেকে মাল বয়ে বয়ে আনা ঘাড়ে করে, এবং তারপর সিঁড়ি বেয়ে জলের 20 লিটারের ড্রাম কাঁধে করে নিয়ে মানুষের বাড়ি বাড়ি দেওয়া থেকে শুরু করে আজকে এই ডানকুনির বুকে এত বড় একটা প্রতিষ্ঠান। এই পুরো জার্নিটা মানে 2 মিনিটের নয়, বা এই পডকাস্টে বলাটা তো সম্ভব নয়, কিন্তু তবু আমরা চেষ্টা করব যতটা শোনা যায় সুমিতার থেকে। নমস্কার সুমিতা। নমস্কার। তোমার অডিয়েন্সদেরকেও অনেক অনেক ধন্যবাদ, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এই পডকাস্টে চান্স দেওয়ার জন্য। আমি তোমার পডকাস্ট গুলো দেখি, খুব ভালো লাগে। তোমার জার্নিটাও একটা কিন্তু খুব চ্যালেঞ্জিং জার্নি, মানে তুমি যে চ্যালেঞ্জটা নিয়েছো যে আজকে যে প্রতিষ্ঠানগুলোকে কেউ তুলে ধরে না, তারা খুব বিশাল বড় কিছু ফেমাস ব্র্যান্ড, তাদের স্ট্রাগলটাকে তুলে ধরা, মানুষের কাছে সেই স্টোরি গুলোকে পৌঁছানো, ইন্সপিরেশন দেওয়া, এটাও কিন্তু একটা বিশাল বড় জার্নি, তোমার চ্যালেঞ্জ একটা বলতে পারো। এই চ্যালেঞ্জটা আমি জেনে বুঝেই নিয়েছি, কারণ হচ্ছে তোমাদের মতো যে মানুষগুলো, আমার মনে হয় যে এই যে বললে না যে আমারও একটা স্ট্রাগল রয়েছে বা আমারও একটা লড়াই রয়েছে, এই লড়াইটাকে শান দেওয়ার জন্য তোমাদের মতো মানুষদের সাথে যদি আমি 1 ঘন্টা বসতে পারি। আমি যদি একটা পডকাস্ট শুট করতে আসিনি এখানে, আমি আগামী 1 মাসের জন্য একটা শক্তি নিতে এসেছি। ঠিক আছে, এবং এটা সত্যি বলছি, আমি হয়তো এখান থেকে বেরিয়ে তোমার কাছ থেকে যা পাবো, যে এনার্জি পাবো, যে পজিটিভ শক্তিটা পাবো, সেটা আমাকে আরো 1 মাস এগিয়ে। ঠিক আছে, আর তোমাদের এই ছোট ছোট সাপোর্ট গুলো আমাকেও অনেকটা ইন্সপিরেশন দেয়, কারণ তোমার চ্যানেলে যে ভিডিও গুলো দেখি, তাদের জার্নি গুলো, তাদের স্টোরি গুলো আমি কোথাও না কোথাও খুব নিজের সাথে কানেক্ট করতে পারি। যে আজকে সবাই কেউ রাতারাতি বড় হয়ে যায় না, বা কেউ রাতারাতি স্ট্যাবলিশড হয়ে যায় না, তার একটা যে মানে জার্নি স্টার্ট হয়েছে যে জায়গা থেকে, সেই স্টোরি গুলো আজকে সত্যি অনেককে ইন্সপায়ার করে। আর তোমার চ্যানেলে তুমি সেইগুলো তুলে ধরছো, মানে এটা খুব বিশাল একটা, মানে আমার কাছে এটা খুব বড় ইন্সপিরেশন তোমার চ্যানেলটা। থ্যাংক ইউ। আমি শুরুই করেছিলাম এই কারণে যে যাতে করে একজন মানুষের কথা শুনে আরেকটা মানুষ অনুপ্রাণিত হয়ে আমার এখানে আসে বা আমার কাছে গল্পটা বলতে আসে। আমি এর আগে ডানকুনি কখনো আসি, মানে ডানকুনিতে আসিনি বলতে, ডানকুনির ওপর তো অনেকবার গেছি। দার্জিলিং মেল, আমার বাড়ি যেহেতু নর্থ বেঙ্গল, দার্জিলিং মেল এদিক দিয়েই যায়, কিন্তু ডানকুনিতে পা রাখা তোমার জন্য। তো আমার এই কাজটা করতে করতে এমন বহু শহর, বহু এলাকা রয়েছে যেখানে আমার যাওয়া হয়, কিন্তু কাজের সূত্র ধরে যাওয়া হচ্ছে এবং একটা করে মানুষের সাথে পরিচয় হচ্ছে। আমি শুরুতেই যেটা শুনতে চাইবো সেটা হচ্ছে, এই যে তোমার এত বড় একটা প্রতিষ্ঠান আজকে ডানকুনিতে দাঁড়িয়ে রয়েছে, এর একদম শুরুটা কিভাবে শুরু হয়েছে? এটার যদি বলো একদম যেটা বীজ
গোয়া হয়েছিল এটা 2015-এ, যখন আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করি। আমার তখন ফার্স্ট জব, মানে জব পারপাসে যে জবটা আর কি। তার আগে তো অনেক কিছুই করেছি, কিন্তু জব মানে যেটা আমি করেছি, একটা সালনে অ্যাজ আ রিসেপশনিস্ট আমি জয়েন করি চিনার পার্কে একটা দাদার রেফারেন্সে। ওখানে অ্যাজ আ সালন রিসেপশনিস্ট জয়েন করি। রিসেপশনে থেকে যাবতীয় যা বিলিং করা, স্টক মেনটেন করা, স্টাফের অ্যাটেন্ডেন্স মেনটেন করা, ক্লায়েন্ট হ্যান্ডেল করা, ক্লায়েন্টদের ফলো আপ নেওয়া, এই ধরনের কাজগুলো আমি করতাম সেখানে। সেইখান থেকে আমার এই প্রফেশনে ইন্টারেস্ট গ্রো করে। যখন আমি হেয়ার স্টাইলিস্টদেরকে কাজ করতে দেখতাম, তাদের দেখে আমি অনেকটা ইন্সপায়ার হতাম। যখন তারা একটা কোনো ক্লায়েন্টের ফেসে একটা বড় স্মাইল আনতো একটা হেয়ার কাট দিয়ে বা একটা হেয়ার কালার দিয়ে, ক্লায়েন্টের সেই যে হ্যাপিনেসটা, ওটাতে আমি একটা খুব অ্যাট্রাক্টেড হয়েছিল। তো তখন ওখান থেকে আমার মনে হয় যে না, এবারে আমি এই প্রফেশনটাতে না একটা কিক পাচ্ছি, তো চলো এটা থেকে একটা কিছু করা যাক। তো আমি ট্রেনিং করলাম, ট্রেনিং করে আবার হেয়ার ড্রেসার হিসাবে জব করলাম কিছুদিন। তারপরে ডানকুনিতেই একটা ছোট্ট 80 স্কোয়ার ফিটের মতো একটা জায়গা নিয়ে, দুটো চেয়ার নিয়ে আমি একটা স্যালন ওপেন করি আজ থেকে 2017 নাগাদ করে। ঠিক আছে, ভালো রেসপন্স ছিল, দুটো চেয়ারের স্যালন ছিল। তাও আমার যা লোকালে যা পরিচিতি ছিল, সেই সূত্রে অনেক ক্লায়েন্টসদের সাথে ভালো রিলেশন তৈরি হয়। তাদের ভালো ভালো কাজ আমরা করে দেখাই, তাদেরকে লুকস ট্রান্সফর্ম করে দেখাই। সেখান থেকে জার্নি স্টার্ট হলো। বিজনেস নতুন, মানে সালন বিজনেসে প্রথম আমার তখন পদার্পণ বলতে পারো। তারপরে ওখান থেকে লরিয়ালে অ্যাজ আ ট্রেনার আমি চান্স পাই। আমাকে অ্যাপ্রোচ করে আমাদের তখন যিনি রিজিয়নাল টেকনিক্যাল ম্যানেজার ছিলেন, উনি আমাকে ওনারই ক্লাসে অ্যাপ্রোচ করেন ইন্টারভিউ এর জন্য ফর ট্রেনার লরিয়ালে। তো আমার কাছে তো ওটা একটা বিশাল বড় একটা, মানে বুঝতেই পারছো, লরিয়ালের ট্রেনার মানে আমাদের জেনারেশনের যারা হেয়ার ড্রেসার ছিল বা আছে এখনো, তাদের অনেকের স্বপ্ন যে লরিয়ালের মতো ব্র্যান্ডের ট্রেনার হব বা লরিয়ালের সাথে কাজ করব। তো আমি যখন এই অ্যাপ্রোচটা পাই, আমি তো লিটারালি তখন, মানে আমার প্রথমে বিশ্বাস হয় না যে আমার সাথে হয়তো ইয়ার্কি মারছে। তো তারপরে না, ইয়ার্কি ছিল না, সেটা সিরিয়াসলি ছিল। আমার ইন্টারভিউ হয়, 3-4 রাউন্ডের ইন্টারভিউ হয়, ইন্টারভিউ দিই। ইন্টারভিউতে কিছু কিছু চ্যালেঞ্জেস আছে, সেটা আমাদের যে টেকনিক্যাল ম্যানেজার ছিল সে টুকটাক চ্যালেঞ্জেস গুলো নিজেই ফাইট করে সলভ আউট করে আমার জয়নিং হয় লরিয়ালে। তো ওই লরিয়ালে জব করা মানে বিজনেস ক্লোজ করতে হয়, তার জন্য আমাকে যে দুটো চেয়ারের যে সালন ছিল, কাইনেটিক নাম ছিল সেটা, ওই সালনটা আমাকে ক্লোজ করতে হয়। ক্লোজ করে আমি ফুল টাইম লরিয়ালে আমি জব স্টার্ট করি। সেখান থেকে আমি, আমার কাজের এরিয়া ছিল কলকাতার কিছু কি অ্যাকাউন্টস আর ঝাড়খণ্ড বিহার, মানে আমাকে আপ কান্ট্রিতে ট্রাভেল করতে হতো। ঝাড়খণ্ড বিহার আর উড়িষ্যাতে কিছুদিন উড়িষ্যা, কিছুদিন ঝাড়খণ্ড, কিছুদিন বিহার, আর বাকি দিনগুলো কলকাতা হেড অফিসে আমি থাকতাম। তো এইভাবেই মানে কর্পোরেট লাইফ কি হয় সেটা আমি তো কখনো এক্সপেক্টই করিনি। যে আমি টিচিং করেছি আগে, যখন আমি টিউশন পড়াতাম তখন 8-9 অব্দি আমি টিউশন পড়িয়েছি বাচ্চাদেরকে, তখন টিচিং করেছি। বাট আমি কাউকে হেয়ার ড্রেসিং শেখাবো, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা, মানে আমি খুব আন্ডার কনফিডেন্ট ছিলাম শুরুতে। তারপরে যখন আমাদের ট্রেনিং হয়, ইন্টারনাল ট্রেনিংস হয়, হেড অফিস থেকে অনেক ট্রেনিংস আমাদের দেওয়া হয়, অনলাইন অফলাইন দু ধরনের। তারপরে আমি আস্তে আস্তে নিজের ইয়েতে কনফিডেন্স পাই, নিজের উপরে কনফিডেন্স পাই, আর খুব কনফিডেন্টলি আমি আমার ট্রেনিং মানে লাইফটা আমি স্টার্ট করি। আর খুব ভালো রেসপন্স। আমি ঝাড়খণ্ড বিহারে এখনো পর্যন্ত অনেক স্টুডেন্টস আছে যারা আমার কাছে রেগুলারলি এখনো আমার কাছে কলস আসে। তারা যখনই কোনো কাজ করতে গিয়ে সমস্যায় পড়ে, কোনো কালার হোক বা কোনো স্ট্রেটনিং হোক, আমার কাছে এখনো কলস আসে। আমি তাদেরকে যথাযথ রেসপন্স করার চেষ্টা করি এখনো। তো এইরকম ভাবে জার্নি শুরু। ওই লরিয়ালটা হচ্ছে আমার একটা, মানে বলতে পারো টার্নিং পয়েন্ট লাইফের, লরিয়ালে জব করাটা। তুমি খুব সোজা বাংলায় যদি বলি, তুমি মানুষকে সুন্দর করে তোলো। একদম একদম ঠিক আছে, মানে শুধু মানুষকে নয়, মানুষকে তো সুন্দর করছি, এটা তো একটা আমার পার্ট অফ প্রফেশন। আর বলতে পারো প্যাশনেটলি যদি আমি কিছু করে থাকি, আমার টিচিংটা হচ্ছে আমার কিন্তু প্যাশন। মানে আমি আজকে যারা হেয়ার ড্রেসার, এই জেনারেশনের যারা হেয়ার ড্রেসার বা আমার জেনারেশনের যারা হেয়ার ড্রেসার ছিল, তাদের সাথে আমি যেভাবে কাজ করেছি, তাদের যেভাবে আমি তৈরি করেছি, আজকে আমার এরকম প্রচুর স্টুডেন্টস আছে যারা নিজেদের সালন ওপেন করেছে, নিজেদের এই ইন্ডাস্ট্রিতে একটা ফুটপ্রিন্ট দিয়েছে। এরকম নাম্বারস অফ স্টুডেন্টস আছে। এটা অ্যাকচুয়ালি আমার কাছে এটাই একটা প্যাশন বলতে পারো, যে আমি কাউকে হাতে ধরে শেখাচ্ছি, আর সে যখন সেই কাজটা ভালোভাবে মন দিয়ে করছে আর নিজের একটা নেম ফেম তৈরি করছে, সে কোথাও না কোথাও 1% তার নেম ফেমের সাথে আমারও নেম ফেমটা একটু হলেও 1% হলেও বাড়ে। এটা আমার কাছে একটা, মানে বলতে পারো এটাই আমার নেশা। তুমি একটা বলছিলে না আমাদের এই পডকাস্টটা শুরুর আগে তোমার সাথে যখন আড্ডা হচ্ছিল, হুম যে তুমি ডানকুনিতে একটা দুটো চেয়ার বা সিটিং এর ব্যবস্থা করে একটা স্যালুন ওপেন করেছিলে। সেখান থেকে দাঁড়িয়ে আজকে তোমার স্টুডেন্টরা যখন কোনো একটা শহরে স্যালুন ওপেন করে, তখন তোমাকে ওপেনিং এর জন্য ডাকে। ঠিক আছে, এই যে অনুভূতিটা এখানে কি বলবো, মানে বিইং আ সালন ওনার, এরকম আমি অনেক পার্সনকে দেখেছি। কারণ আমি
প্রচুর সালন্সের সাথে কাজ করেছি, ট্রেনিং করিয়েছি। তাদের সাথে যখন আমরা কথা বলতাম, মানে তুমিও আজকে যেরকম আমার সাথে কথা বলছো, এরকম সালন ওনারদের সাথেও বসে আমি ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতাম। তাদের একটা বিজনেসের কিন্তু অনেক রকমের আপস অ্যান্ড ডাউনস থাকে, আর আমরা যখন কথা বলতে বসতাম তখন তারাও তাদের আপস অ্যান্ড ডাউনস গুলো বিজনেসের বলতো। আর ম্যাক্সিমাম ডাউনস যেটা আমি শুনতাম সালন ওনারদের মুখে, যে আজকে আমার কাছে একটা স্টাফ কাজ করতো, সে আমার কাছ থেকে কাজ শিখে কিছু ক্লায়েন্ট বেস ভাঙিয়ে আমার পাশেই একটা সালন খুলে ফেলেছে, এটা নিয়ে আমি খুব আপসেট, তার সাথে আমার এই নিয়ে ঝামেলা, আমি তার মুখ দেখি না, সে আমার মুখ দেখে না। এরকম একটা সিচুয়েশন আমাদের সালন ইন্ডাস্ট্রিতে, এটা ভেরি কমন থিং। বাট আমার ক্ষেত্রে কি হয়, আমার কাছ থেকে ছেড়েও গেছে এরকম অনেক স্টাফ, যে যাকে নিয়ে আমি কাজ শুরু করেছিলাম, যাদেরকে একসাথে আমরা কাজ করেছি, তারা আজকে সালন করেছে, আমি তাদের সালনের ফিতে পর্যন্ত কেটেছি গিয়ে। আর এটা আমার কাছে একটা আলাদাই রকম ফিল, মানে আমি কখনো সেই ব্যাপারটা নিয়ে কখনো নিজেকে ডিমোটিভেট ফিল করি না, যে আজকে আমার কাছ থেকে গিয়ে কেউ সালন খুলে ফেলছে। এটা আমার কাছে বলতে পারো একটা প্রাউডের ব্যাপার। এটার মধ্যে কোনো ডিমোটিভেশন আমি খুঁজে পাই না। মানে এটা তো সত্যি, মানে এটা তো তোমারও কোথাও কি একটা জয়, যে আমি যাদেরকে তৈরি করেছি বা কিছু একটা শিখিয়েছি, তারা আজকে কোথাও গিয়ে একটা সাকসেস হয়েছে। আর একদম, বেঁধে রাখা বিষয়টা আমার মনে হয় না যে কোনো ক্ষেত্রেই, যে কোনো প্রফেশন হতে পারে। আলটিমেটলি দেখো, জব কেউ সারা জীবন করবে না, কেউ না কেউ কিছু না কিছু নিজের স্টার্ট আপ করবে, এটাই সবার মাথায় থাকে। কিন্তু আমিও যখন জবে ঢুকেছি, আমি ফ্রম দ্য ডে ওয়ান আমি জানতাম আমি কিন্তু জব আমি কতদিন করবো, যতদিন আমি স্টেবিলাইজ হতে পারছি না বা নিজের একটা কিক খুঁজে পাচ্ছি না বা প্যাশন খুঁজে পাচ্ছি না। জব তো মানুষ করে, জব করে, কিন্তু সবার আলটিমেট গোল কিন্তু নিজের ছোট্ট হলেও একটা স্টার্ট আপ। তো এই ফিলিংটা আমি বুঝি, আমি নিজেও একটা স্টার্ট আপ করেছি। সেই দুটো চেয়ারের সালন থেকে আজকে আমার সালনে 12টা চেয়ার, দুটো বিউটি রুম, একটা মেকআপ রুম, একটা আমার নিজের অফিস রুম, একটা পুরো কমপ্লিট একাডেমি। সেই দুটো চেয়ারের একটা সালন থেকে স্টার্ট আপ করে আজকে এই জায়গাতে আসাটা, এই যে ফিলিংসটা আছে, এটা আমি চাই যে এই ফিলিংসটা সবার মধ্যে আসুক। আমার রিলেটেড যারা আছে, আমার সাথে যারা কাজ করেছে, আমার স্টুডেন্ট যারা, এই জিনিসটা যেন সবাই ফিল করুক একটা টাইমে। একদমই, মানে এটা 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 হওয়া উচিত, এটা সংক্রমণের মতো হওয়া উচিত, ছড়িয়ে পড়া উচিত। যখন প্রথম তুমি তোমার ফ্যামিলি বা গুরুজন যারা রয়েছে তাদেরকে বললে যে তুমি এই প্রফেশনে আসতে চাও, তাদের রিয়াকশন বা তারা কিভাবে পাশে থাকে? রিয়াকশনটা ছিল, আমি কমার্স স্টুডেন্ট ছিলাম, আমার ইচ্ছা ছিল আমি কস্ট অ্যাকাউন্টেন্ট হব। ইন্টারমিডিয়েট ক্লিয়ার পড়েছি। তারপরে একটা টাইম পরে গিয়ে আর পড়তে ভালো লাগে, যখন এই প্রফেশনে চলে এসছে ইন্টারেস্ট, তখন আমি কস্ট অ্যাকাউন্টিং এর কোর্সটাকে ড্রপ করি। বাবা একটু রাগারাগি করেছিল, তারপরে বাবার তরফ থেকে, আমার বাবা মায়ের তরফ থেকে আমার সাপোর্ট একদম, মানে আমার ব্যাকবোন বলতে পারো ওরাই। সাপোর্ট, ফুল সাপোর্ট ছিল, কারণ জানে যে ছেলে যা করবে ভুল ভাল কিছু করবে না, যা করছে নিজের মতো করে ঠিকঠাক আছে করবে। আর তার থেকেও বড় কথা, আমি আমার লাইফে একটা লাইফ পার্টনার পেয়েছি, যে আমার একটা বিশাল বড় সাপোর্ট সিস্টেম ছিল। আমার ওয়াইফ এখনো, মানে তার সাথে রিলেশনশিপ হয়ে গেল 15 ইয়ার্স, মানে বিয়ে করেছি 5 বছর, 15 ইয়ার্স রিলেশনশিপ। আমার জার্নি মানে বলতে পারো একদম ও নিজের চোখে দেখেছে। ওই দুটো চেয়ারের সালন থেকে শুরু করে রাস্তার উপরে মোমোর দোকান করেছি, সেখানেও দাঁড়িয়েও আমার সাথে মোমো বিক্রি করেছে। আমার একদম পুরো ফুল সাপোর্ট সিস্টেম ছিল, এখনো আছে। আর ও এখন একটা ভালো পজিশনে পৌঁছে গেছে। ও নিজের লাইফ স্টার্ট করেছিল ইঞ্জিনিয়ারিং পড়লো, তারপর আমি যখন লরিয়ালে জব জয়েন করলাম, সেখান থেকে ও একটা ইন্সপিরেশন পেলো যে এই কালচারটা আমারও খুব পছন্দ। তো ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে হেয়ারড্রেসিং এ চলে এলো। এখনো একটা ভালো ব্র্যান্ডের ভালো পজিশনে একটা সিনিয়র টেকনিক্যাল ট্রেনার হিসেবে আছে। কি হয় জানো তো, মানে মানুষ না গোছগাছ বিষয়টা দেখে, মানে সাকসেস হওয়ার পর মানুষের নজরে আসে যে এই মানুষটা সাকসেস হয়েছে, এই প্রতিষ্ঠানটা সাকসেস হয়েছে, বড় বোর্ড, এত আলোকিত সবকিছু। কিন্তু এই যে তুমি বললে না যে তুমি মোমোর দোকান করেছো 100, তার আগে তুমি বললে আমাকে জলেরও ছোট ছোট ভেঞ্চার অনেক করেছি। মানে একটা এভারেস্টে পৌঁছতে গেলে আমাদের ছোট ছোট প্রচুর স্টেপস, হ্যাঁ, এগুলো পার হতে হয়। তো এই যে জার্নিটা, কখনো তোমার মনে হয়েছে হোপলেস লেগেছে? একদমই না, আমি খুব পজিটিভ মাইন্ডসেটের। আমি যাই করেছি খুব এনজয় করেছি। আমি রাস্তায় দাঁড়িয়ে মোমো বেচেছি, বিশাল এনজয় করেছি। কি করেছো একটু বলো। মানে আমার কাছে কাজটা না, আমার কাছে একটা এনজয়মেন্টের মতো ছিল। আমি কখনো কাজটাকে বার্ডেন বা আমার কাছে এটা ছোট বা এরকম কিছু মনে করিনি কখনো। আমি যেটাই করেছি আমার নিজের ফুল এনার্জি, ফুল এনজয়মেন্ট নিয়ে করেছি। এখনো পর্যন্ত আমি এখনো ক্লাসে যাদের সাথে, মানে যারা আমার স্টুডেন্ট, ওই ক্লাসরুম ড্রামাটা আমার দ্বারা হয় না।
আমি তাদেরকে এমন একটা অ্যাটমসফিয়ার দিই যাতে ওরা এই প্রফেশনটাকে শুধুমাত্র শিখুক না, এটাকে পুরো এনজয় করুক। আর লার্নিং এর যে এনজয়মেন্টটা আছে ওটা তো একটা মজাই আলাদা। তুমি মজা করতে করতে যদি কোনো জিনিস শিখে ফেলতে পারো, সেই শেখাটা কিন্তু একটা আলাদা রকম শেখা হয়। তো আমি সবসময় আমার ক্লাসরুমের মধ্যে বা আমার স্টুডেন্টদের সাথে ফুল মজা করতে করতে আমি ক্লাস করি, হাসি ঠাট্টা মজা করতে করতে আমি শিখিয়ে দিই। মানে ওরা কখন কাজ শিখে গেছে ওরা নিজেও বুঝতে পারে না, মজা করতে করতে কখন কাজ শিখে গেছে। তো মানে ওটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে, একদম। অনেক বেশি ইম্প্যাক্ট। আমি তো বলি সবসময় যে এই প্রফেশনটাকে যদি এনজয় না করতে পারলে তাহলে এই প্রফেশনে আসার কোনো মানে নেই। এই প্রফেশনটা খুব ক্যাজুয়াল একটা, মানে সিরিয়াস বাট ক্যাজুয়াল ওয়ে। ধরো আজকে আমি যাদবপুর থেকে ডানকুনি এলাম, আমি একজনকে কালকে বলছিলাম যে কালকে আমার ডানকুনিতে শুট রয়েছে, যে ডানকুনি এত, মানে আমার যে এডিটর রয়েছে সেই বলছি, হ্যাঁ তুমি এত ট্রাভেল করতে পারো। ট্রাভেল করার মধ্যে একটা মজা রয়েছে। এই যে যাদবপুর থেকে ডানকুনি অব্দি যে ট্রাভেলটা করবো আমি, ঠিক আছে, এটার মধ্যে প্রচুর মানে প্রচুর কিছু দেখতে পারবো, ঠিক আছে, এবং আলটিমেট একটা মানুষের সাথে আলাপ হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে তোমার একাডেমিতে সেলুনে প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ আসে, এবং প্রচুর মানুষ বিভিন্ন ইমোশন নিয়ে এখানে আসছে। অনেক কারো হয়তো পরের দিন বিয়ে বাড়ি আছে, কারো বয়ফ্রেন্ডের সাথে দেখা করার আছে, কারো গার্লফ্রেন্ডের সাথে দেখা করার আছে, কেউ হয়তো ডিপ্রেসড হয়ে আসছে এবং এখানে এসে একটা অদ্ভুত অ্যাটমসফিয়ার পাচ্ছে এবং একটা অন্য লুক নিয়ে তার হয়তো ডিপ্রেসটাও এখানে কেটে যাচ্ছে। একদম একদম একদম। এরকম নাম্বার অফ কেসেস আছে। আমার নিজেরই কিছু ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে যারা কখনো না কখনো লাইফে ডিমোটিভেট ফিল করে, ভাই আমি আসছি, আমার একটা ভালো গুড হেড মাসাজ চাই, একটা ভালো সার্ভিস চাই, একটা ভালো রিল্যাক্সিং পেডিকিউর চাই। ঠিক আছে, আয়, কোনো চাপ নেই। এটা এটা ট্রিটমেন্টের মতন কাজ। এক্স্যাক্টলি। এটা আমরা যখন নিজেকে সুন্দরভাবে আমরা যখন মিরারে দেখি না, আমাদের সার্টেন কিছু হরমোনস রিলিজ করে আমাদের ব্রেন, অক্সিটোসিন টাইপ, যেটা আমাদের অ্যাকচুয়াল ওই গুড ফিলিংটা দেয়, ওই ডিপ্রেশনটাকে কম। তো এটা শুধুমাত্র প্রফেশনটা নিজেকে সুন্দর দেখা নয়, নিজেকে সুন্দর ফিল করাটাও একটা ব্যাপার। আমি একটা খুব মানে ব্যক্তিগত প্রশ্ন করছি, কখন এরকম শুনতে হয়েছে? মানে দেখো, বেসিক্যালি কেউ যদি সেলুন খোলে তাকে অন্য চোখে একটু দেখা হতো, ঠিক আছে, কখনো এরকম পাড়া প্রতিবেশী বা তোমার বন্ধু সার্কেলে বা ধরো রিলেটিভদের মধ্যে কখনো তোমাকে এভাবে বলেছে এবং সেটাকে তোমার জেদ হিসেবে কখনো মনে হচ্ছে যে না এটাই আমি করবো? আমার চ্যালেঞ্জ যখন আমি 2017-18 আমার এই দুটো চেয়ারের যখন আমি সালন করেছিলাম, এটা খুব ফানি স্টোরি তোমাকে বলি। আমার সালনটার নাম ছিল কাইনেটিক ইউনিসেক্স সেলুন। এবারে ইউনিসেক্স ব্যাপারটা না সবার মাথায় তখন ঢুকতো না, তখন ভাবতো এখানে কি সেক্স হয়, এরকম কিছু ব্যাপার। মানে ওই ইউনিসেক্স কথাটা না অনেকের মাথায় ঢুকতো না, যে এখানে জেন্টস অ্যান্ড লেডিস দুজনে কাটবে এখানে এসে একসাথে পাশাপাশি বসে। এই চ্যালেঞ্জটা আমি আমার এরিয়াতে কিন্তু প্রথম ফেস করেছি। আজকের দিনে দাঁড়িয়ে ওটা মানে ইন্ডাস্ট্রি, এখন ইউটিউবে দেখো, ইনস্টাগ্রাম রিলসে দেখো, 5টা রিলের মধ্যে তুমি 3টে রিল দেখতে পাবে সালন রিলেটেড, বিউটি ইন্ডাস্ট্রি রিলেটেড। তো এখন মানুষের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। আর রইলো আমার ফ্যামিলিদের কথা। ফ্যামিলির প্রথমে একটা মায়ের ছিল, ব্রাহ্মণ ঘরের ছেলে তুই চুল কাটবি, ব্রাহ্মণের ছেলে হয়ে নাপিতের কাজ করবি। তখন চুল কাটা মানেই তো নাপিত, মানে আমরা জানি বারবার যারা আছে। তো ওইটা একটা প্রথম মায়ের একটা মনে একটা ইয়ে ছিল। তারপরে যখন দেখলো না আস্তে আস্তে, তখন এটা হয়ে গেছে, সবাই এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, হ্যাপিলি অ্যাকসেপ্ট করে নিয়েছে, আর উল্টে আরো সাপোর্টও দিতে শুরু করেছে। এইটা কিন্তু খুব একটা গুড মেসেজ যে ব্রাহ্মণের ছেলে হয়ে তুই এই কাজটা করবি। এবং আমার মনে হয় যে আজকে এই দাদার কথা শুনে যে সমস্ত ছেলে মেয়েরা যারা স্বপ্ন দেখছে, সে ব্রাহ্মণ হতে পারে, যা কিছু হতে পারে, তার বাবা মারা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভিডিও দেখতে দেখতে তার আগের মুহূর্ত অব্দি তার ছেলে মেয়েকে বলে ওঠে এটা যে এই কাজটা কেন করবে, আমার মনে হয় এই দাদা তাদের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে যে এই দাদা কিন্তু পেরেছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে দাদার বাবা মা সবাই সাপোর্ট করেছে এবং দাদা আজকে খুব প্রাউডলি কিন্তু এই কাজটা করে যাচ্ছে এবং প্রচুর মানুষের কর্মসংস্থান কিন্তু দাদা গড়ে তুলেছে। তুমি একটা কথা বল, তুমি ম্যানিফেস্টেশনে বিশ্বাস করো? অবভিয়াসলি করি, কারণ ম্যানিফেস্টেশন আমি আজ থেকে মানে এই যে অফিস রুমে বসে আমরা কথা বলছি, এইটা আমি আজ থেকে 10 ইয়ার্স আগে ম্যানিফেস্ট করেছি যে আমার একটা এরকম অফিস থাকে, যেটা মাই স্পেস থাকে, এখানে আমি বসবো, আমার অবসর টাইমে যতক্ষণ ইচ্ছা আমি বসবো, দেখবে এখানে গিটার রাখা আছে, ইউকেলেলে রাখা আছে, আমি যখন টাইম পাই এসে এখানে বাজাতে থাকি, টাইম স্পেন্ড করতে থাকি, বুক রিডিং করতে থাকি, নিজের কিছু ইন্ডাস্ট্রি রিলেটেড কিছু স্টাডি করতে থাকি, কিভাবে নেক্সট আপকামিং ক্লাসটাকে আমি আরো ভালো করে ওদেরকে টিচ করতে পারবো সেটা করতে থাকি। এই অফিস রুমটা আমার কাছে একটা মানে ম্যানিফেস্টেশন বলতে পারো। আর প্লাস হচ্ছে আমার সালন,
আমার আজ থেকে যখন আমি 2015-তে ইন্ডাস্ট্রিতে আসি, যখন আমি সেন্স করি যে আমি একটা হেয়ার ড্রেসার হব, যখন আমার মধ্যে এই সেন্সেসটা আসে, আমি তখনই এইটা ম্যানিফেস্ট করেছিলাম যে আমার একটা লাক্সারি সালন আমি করব, আর সেটা করব একটা অ্যাফোর্ডেবল বাজেটের, যাতে বিলো দ্য পিরামিড থেকে টপ অফ দ্য পিরামিড প্রত্যেক কটা মানুষের সাথে আমি কানেক্ট করতে পারি, তাদের সাথে কাজ করতে পারি। যখন আমি জব করতাম, তখন যখন আমি ট্রাভেল করতাম, মাসে আমার প্রায় 15 দিন মতো ট্রাভেল থাকতো। 15 দিন হেড অফিস, 15 দিন ট্রাভেল, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা মিলিয়ে ট্রাভেল। ওই ট্রাভেলিংটা আমাকে বিশাল বড় শিক্ষা দিয়েছে। ট্রাভেল করেছি, ট্রেনে যেতে যেতে বিভিন্ন রকম লোকের সাথে পরিচয় হয়েছে, বিভিন্ন ইন্টেরিয়ার জায়গায় গেছি, ট্রেনিং করিয়েছি, ডিফারেন্ট কালচার দেখেছি, উড়িষ্যার কালচার দেখেছি, বিহারের কালচার দেখেছি, ঝাড়খণ্ডের কালচার দেখেছি, ওখানের ফুডস ট্রাই করেছি, ওদের সাথে আমার স্টুডেন্টদের সাথে ওখানে অনেক বিয়ে বাড়িতেও আমি অ্যাটেন্ড করেছি, ওদের যাবতীয় যা কালচার দেখেছি। মানে মানুষ বাইরে বেরোলেই অ্যাকচুয়াল কিন্তু তার মানে এই জিনিসগুলো শিখতে পারবে। এগুলো ঘরে বসে বা রুমে বসে বা ইউটিউব দেখে এগুলো কিন্তু শেখা পসিবল না। এগুলো একদম গ্রাউন্ড লেভেল কাজ, বা গ্রাউন্ড লেভেলে না নামলে এগুলো কিন্তু এক্সপিরিয়েন্স করা খুব মুশকিল। কেন আমার আবার এই যে তোমাকে নিয়ে আজকে আমার 10 নম্বর মানে মানুষের সাথে আমি গল্প করছি, 10 নম্বর গল্প, 10 নম্বর episode। আমারও কিন্তু এটা মনে হয় যে নামতে হবে, তোমার কাছে যা আছে যতটুকু আছে সেটা নিয়ে নাও। কমফর্ট জোনের বাইরে বেরোতে হবে। একদম ঠিক আছে। আজ যদি আমি না নামতাম, আজ তোমার সাথে আমার আলাপই হতো, এখানে এসে গল্প করাও। আমিও কোথাও গিয়ে মানে আমি ডিসিশন নিয়েছি ধরো জুনের 20 তারিখ এটা করবো, আমি 25 তারিখ থেকে স্টার্ট করে দিয়েছি। সত্যি কথা বলতে যাদেরকে অ্যাপ্রোচ করেছি তারা প্রত্যেকে বলেছে, কেউ এখনো অব্দি আমার কিন্তু 100 জন যে আমি বলেছিলাম আমি যে 100 জনের গল্প আমি শুনবো, 100 জন অব্দি আমি কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, কেউ বলেছে পরের মাসে, কেউ বলেছে 2 মাস পরে, এইভাবে আমি 100 জনের সাথে কন্ট্যাক্ট করে নিয়েছি। এই 100 জনের মধ্যে হয়তো 2 জন আমাকে না বলেছে, কিন্তু প্রত্যেকে আমাকে হ্যাঁ বলেছে, এবং তাদের কাছে এই বিষয়টা খুব এবারে তুমি যদি ওই নাটাকে ধরে ডিমোটিভেট হয়ে যাও, তাহলে কি হতো? তাহলে হতো না। বাকি 98 তো তোমার সাথে আছে। ওই দেখো, নেগেটিভ পিপল বা নেগেটিভ জিনিস মানুষের লাইফে একটু হলেও থাকা দরকার আছে, নাহলে তুমি হ্যাঁ। পজিটিভটাকে এনজয় করতে পারবে। হবেই না। আর মানে এরকম মানুষ আমার লাইফেও এসছে। মানে এরকম নয় কি যে আমি সবাইকে আমার লাইফে পজিটিভ পেয়েছি, আমার লাইফে প্রচুর নেগেটিভ মানুষ এসছে, তাদেরকে এনজয়মেন্ট নিয়ে হ্যান্ডেল করেছি, এনজয় করেছি এই ব্যাপারটাকে। কখনো ওদের জন্য আমি ডিমোটিভেট হয়ে মাথা চাপড়ে মাথা ধরে বসে পড়ি। তো মানুষের লাইফে এরকম কিছু তো নেগেটিভ থাকতেই হবে, আদারওয়াইজ খুব মুশকিল। কখনো কখনো আমার মনে হয় যে আমার মধ্যে একটা কিছু জেদ যে বিল্ড হয়েছে, সেই নেগেটিভ পার্সন গুলোর জন্যই হয়েছে। যারা ভেবেছিল এ তো এর দ্বারা হবে না, তারা হয়তো কখনো আমার মুখের ওপর বলেনি, বুঝিয়েছে। আর আমিও তাদেরকে কোনোদিনও মুখের ওপর বলিনি, আমিও বুঝিয়েছি আমার কাজ দিয়ে। একদম। হ্যাঁ, তাদেরকে মুখের উপর বলতে গেলে এখন থ্যাঙ্কসটাই বলতে হয় যে ভাই তোমরা ছিলে জুটলে। একদম। এটা আমি এটাও আমি বিশ্বাস করি। বলে না যে শাহরুখ খান, ঠিক আছে শাহরুখ খান তো আজকে শাহরুখ খান হয়ে গেছে, কিন্তু শাহরুখ খানের মতো ওই এনার্জিটি প্রচুর মানুষ আমাদের মধ্যে রয়েছে। ঠিক আছে, তারা তাদের ফিল্ডে শাহরুখ খান, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই যে সেই সময়টা, যে সময়টা তুমি জেঠুর সাথে মানে তোমার বাবার সাথে বড় বাজার যেতে, যে কাঁধে করে মালপত্র আনতে, সেই সময়টা মানে এখন যদি তুমি ফিল করো, তোমার কিরকম মনে হয়? ওই সময়টা সবার লাইফে আসা দরকার আছে আমার মনে হয়। কারণ সাকসেসের যে অ্যাকচুয়াল যে টেস্টটা আছে না, ওটা তুমি যেরকম একটা ধরো কুকিং প্রসেস, আগে তেল দেওয়া হয়, তারপর তার মধ্যে বিভিন্ন ধরনের মশলা দেওয়া হয়, তারপরে চিকেন দেওয়া হয়, বা যাই হোক হোয়াট এভার তুমি যাই কুক করো না কেন, সেটাকে একটা কুকিং প্রসেসের দিয়ে তো যেতে হয়। হঠাৎ করে তুমি একটা কিছু নিয়ে এসে গরম করলেই তো তুমি ওই টেস্টটা তো পাবে না। তো অ্যাকচুয়াল যদি তোমাকে সাকসেসের টেস্টটা ফিল করতে হয়, তো ইউ হ্যাভ টু কুক ইয়োরসেলফ। মানে আগে তোমাকে কুক করতে হবে সেই জিনিসটাকে। আনকুকড কোনো কিছুই তোমার টেস্ট লাগবে না। আর আমার মনে হয় লাইফে, সবার লাইফে এরকম সিচুয়েশন আসা খুব দরকার আছে, যে টাইমটাতে তার মনে হবে যে আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। সেই যে বাউন্স ব্যাকটা তুমি করবে, নিজেকে মোটিভেট করে যে বাউন্স ব্যাকটা তুমি করবে, ওই বাউন্স ব্যাকটাকে কেউ স্টপ করতে পারবে না, ওই বাউন্স ব্যাকটা তোমাকে কেউ আটকাতে পারবে না। তো আমার লাইফের ওই সিচুয়েশনটা নিয়ে আমি কখনো মানে এটা ফিল করিনি যে আমি এটা করেছি একটা টাইমে, আমি এটা ভালো লাগে যে আমি এটা করেছি, এটা থেকে করে এসে আজকে আমি এখানে এসেছি। আমার জার্নিটা খুব ইজি ছিল না, ওটা করেছি বলেই আজকে এখানে দাঁড়িয়েছি। ওটা না করলে হয়তো আমার আজকে হয়তো এখানে থাকতাম না, বা কিছু হতো, এর থেকে তো কিছু খারাপই হতো, ভালো কিছু হতো। যেদিন তুমি সিকিউর চাকরিটা ছেড়ে, তখন আমার মাথায় অলরেডি 60,000 পার মান্থের ইএমআই। আমি 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 ওই জায়গাটাতেই আসছি যে আমার মাথায় তখন 60,000 পার মান্থের ইএমআই চলছে। আমি ফ্ল্যাট কিনেছি একটা, আরো যাবতীয় জায়গায় মিলিয়ে ঝুলিয়ে এটা ওটা কিনে তখন আমি 60,000 ইএমআই দিচ্ছি, আর আমি ওই জব ছেড়ে দিচ্ছি। আমি জানি না পরের মাসে কিভাবে ইএমআই দেবো। দ্যাট পার্সন ওই টাইমে
টার্নিং পয়েন্ট বলছি না, যে আমার লাইফের কিছু কিছু পার্টিকুলার টাইমে কিছু কিছু পার্সন আমাকে না খুব মানে আমার লাইফের টার্নিং পয়েন্ট এই পার্সন গুলো, তখন পরিতোষ দা যে আজকে আমার বিজনেস পার্টনার, সেই মানুষটা না থাকলে হয়তো এই কাইজোটা আজকে হয়তো খোলা হতো। উনি আমাকে যেভাবে মোরাল সাপোর্ট দিয়েছে মানে ধারণার বাইরে। তোর ইএমআই তো সব হয়ে যাবে, নাম আমি বুঝে নেবো, বুঝতে হয়নি হয়তো তাকে, বাট ওই যে একটা সাপোর্ট যে আমি আছি পিছনে, এটা কিন্তু একটা বিশাল বড় support। আমার মনে হয় যে ভগবান তো স্বয়ং আমাদের সামনে এসে আবির্ভাব হয় না, একদম ভগবান কোনো না কোনো মানুষের মাধ্যমে। পার্টিকুলার এই টাইম গুলোতে আমি এরকম কিছু পার্সনদের পেয়েছি আমার লাইফে যারা করেছেন। এবং এসে যায়, জানো তো, মানে এরকম খারাপ সময় না কেউ ঠিক তোমার পাশে এসে দাঁড়াবে এবং ওই জার্নিটাই থেকে যাবে। থেকে গেছে এখনো পর্যন্ত আমাদের মানে একটা ভালো ফ্রেন্ডশিপ আছে, একটা ভালো বিজনেস রিলেশন আছে, গ্রোথ দেখছি আমরা। মানে আমরা 2022-এ কাইক্সো আমরা 1 সেপ্টেম্বরে ওপেন করি, মানে আজকে 2026, 4 বছর হয়ে গেল, 5th ইয়ার রানিং। এভরি ইয়ার এভরি মান্থ আমরা গ্রো করেছি, আর আমরা এটা পুরো নিজেরা দেখেছি, ফিল করেছি আমাদের গ্রোথটাকে। আজকে আমি যখন স্টার্ট করেছিলাম তখন আমার কাছে একটা হেয়ার ড্রেসার, আমি আর কিছু ফ্রেশারদেরকে নিয়ে আমি শুরু করেছিলাম। তার মধ্যে আমার ভাই ছিল, তার মধ্যে আমার বোন ছিল, তারা একদম ফ্রেশার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে তারা তাদের একটা নিজস্ব ক্লায়েন্ট বেস বানিয়েছে, নিজের একটা খুব ভালো একটা সার্কেল তৈরি করেছে, এই প্রফেশনে ফুটপ্রিন্ট দিয়েছে নিজের। আর আজকে আমার কাছে টোটাল আমার এই ব্রাঞ্চে 22 জন মেম্বার, ইনক্লুডিং হাউসকিপিং, ইনক্লুডিং ম্যানেজার্স, ইনক্লুডিং হেয়ার ড্রেসার, বিউটিশিয়ানস, আজকে 22টা মেম্বার। মানে এই কাইক্সো শুধুমাত্র আজকে কাইক্সো আমার জন্য বা কোনো পার্টিকুলার একটা পার্সনের জন্য নয়, আজকে আমার এই মেম্বার গুলোর জন্য আজকে কাইক্সো। আর আমি সবসময় ইউনিটিতে বিলিভ করি, আমরা ইউনাইট ছিলাম, ইউনাইটেড হয়ে কাজ করেছি, তাই জন্য আজকে মানে সাকসেসটা আরো মজা লাগে। সেই 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর কত সাল? 2022। 2022। সেই 1 সেপ্টেম্বরের তোমার আগের রাত, আগের রাত হবে, আগের রাতের অভিজ্ঞতাটা। ফ্লোরে পোছা লাগাচ্ছি, ফ্লোরে পোছা লাগাচ্ছি, পরের দিন সকালে মডেল শুট আছে, মানে জাস্ট ফাইনাল টাচ আপ হয়েছে, রাত 12টা 1টা বাজে। কার্পেন্টারও নিজের ওই বাকি যে ফিনিশিং কাজগুলো থাকে সেগুলো করছে, আমি, পরিতোষ দা, আমার 2-4 জন বন্ধু, আমরা পুরো ফ্লোর পুচ্ছি সার্ফ দিয়ে। সেদিন একটু ভয় হয়েছে? মজা লাগছে, ভয় পাইনি, ভয় কোনো কিছুতে নেই, মজা পেয়েছি। আমি আমার সালন ওপেন হওয়ার পর টানা 1 মাস আমি সালনেই থাকতাম, মানে আমি বাড়ি যেতাম না। আমি 8টায় সালন খুলে দিতাম, রাত 12টা 12:30 অব্দি খোলা রাখতাম, রাতে সালনেই শুয়ে পড়তাম, সকালে উঠে নিজেই হাউসকিপিং। তখন আমার কাছে কোনো হাউসকিপার ছিল না, আমি আমার বিজনেসের হাউসকিপার ছিলাম। সকালে শাটার খোলা থেকে শুরু করে দোকানের সামনে ঝাড় দেওয়া, দোকান পুরো পরিষ্কার করা, সবকিছু এভরিথিং আমি ওই টানা 1 মাস করে। তখন আমার কাছে কোনো হাউসকিপার ছিল না, আমি কখনো মানে তখন ভাবিনি যে আমি হাউসকিপারও রাখবো আমার সালন। মানে খুব তখন ওই টাইমটা আমার ওই রকম ভাবেই কেটেছে। ফার্স্ট যে কাস্টমারের সেই ফিলিংসটা যখন খুললে এবং ফার্স্ট কাস্টমার এলো, তো মনে হলো যে একদম, হ্যাঁ, ওটা একটা মানে কোটি টাকার ফিলিংস, ওটা কোটি টাকার ফিলিংস, ওটাকে এক্সপ্লেন করা খুব মুশকিল। মানে নিজের একটা স্টার্ট আপে একটা ফার্স্ট কাস্টমার আসা, সে এখনো আসে, তো তার জায়গায় আলাদা। ও হাজার আমি ব্যস্ত থাকি, তার জন্য জায়গা আলাদা, তার জন্য সময় আমি যেভাবেই হোক বার করি, যেভাবেই হোক বার করবো যতদিন আমি এই প্রফেশনাল। তোমার কি বলবো, আর এই যে জার্নিটা, এত এত অভিজ্ঞতা, তুমি একটা কথা বলো, সেটা হচ্ছে এই যে বিজনেসের ক্ষেত্রে আমরা না অনেকেই বুঝে উঠতে পারি, গেস্ট হোক, কাস্টমার হোক, যে নামে সম্বোধন করি, তাদের সাথে যে রিলেশন বিল্ড আপ, এটা খুব ইম্পর্টেন্ট। এটা তুমি কিভাবে করো এবং এই প্রসেসটা? দেখো, প্রথমত আমি বলি, আমাদের যে সেক্টরটা আছে, আমাদের যে ইন্ডাস্ট্রিটা আছে, এটা পুরোটাই বেসড অন রিলেশন। কারণ এটা কিন্তু কোনো ওয়ান টাইম সার্ভিস বা ওয়ান টাইম প্রোডাক্ট না, যে তুমি কাউকে যা হোক করে বেচে দিলে বা যা হোক করে দিলে সে চলে গেল আর তোমার কাছে রিটার্ন আসছে। এটা কিন্তু ওই রকম টাইপের বিজনেস নয়। এই বিজনেসটা পুরোপুরি বেসড অন রিলেশনশিপ। আজকে যদি তোমার ক্লায়েন্টের সাথে তোমার রিলেশনশিপটা মানে সেরকম না থাকে, প্রথমত সেই ক্লায়েন্টটা একবার আসবে, সার্ভিস নেবে, চলে যাবে। কিন্তু ওই ক্লায়েন্টটাকে যদি তুমি রুটিনের মধ্যে আনতে চাও, রুটিন ক্লায়েন্ট বানাতে চাও, তার জন্য তোমাকে একটা কোথাও না কোথাও পার্সোনাল টাচ রাখতে হবে। সবসময় কমার্শিয়াল কথাবার্তা, কমার্শিয়াল ডিলস, কমার্শিয়াল অফার্স, এটা দিয়ে রিলেশন হয় না। কোথাও না কোথাও তোমাকে একটা পার্সোনাল টাচ কাস্টমারের সাথে রাখতে হবে। আমার বলতে গেলে 90% কাস্টমারই আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড, তারা আমার ফটো ভিডিওতে কমেন্ট করে। আমিও যখন দেখি আমার কোনো ক্লায়েন্ট ভালো পোস্ট করেছে কিছু, আমিও কমেন্ট করি। ধরো সেই ক্লায়েন্টটা 1 মাস আসেনি আমার কাছে, কিন্তু যেই আমি কমেন্টটা করলাম, ও কিন্তু একটা রিমাইন্ডার পেয়ে গেল যে ও আমাকে দেখছে কিন্তু এখনো, চলো তাহলে মানে নেক্সট সার্ভিসটা নেওয়ার একটা প্ল্যান করা যায়। মানে এই যে একটা কানেকশন, কমিউনিকেশন ব্যাপারটা, এটা কিন্তু শুধু সালনের মধ্যে লিমিটেড নয়, এটা সালনের বাইরেও কিন্তু এটা কিন্তু রাখতে হবে।
তবেই গিয়ে তোমার মানে ব্র্যান্ড লয়ালিটি বাড়বে, তবেই গিয়ে তোমার একটা কাস্টমার লয়াল কাস্টমারের একটা বেস তৈরি হবে। এগুলো খুব দরকার। এবং অনেক ক্ষেত্রে হয় কি, যে ধরো যে অনার, তার মধ্যে একটা দাম্ভিকতা চলে চলে আসে, তার মধ্যে একটা বস বস টাইপ ব্যাপার চলে আসে। হ্যাঁ, মানে তোমার এই একাডেমিতে ধরো যারা স্টুডেন্ট রয়েছে, হুম। তোমার এই স্যালুনে যারা কাজ করছে, তাদের সাথেও তো তোমার একটা রিলেশন রয়েছে। খুব ভালো। ঠিক আছে, হুম। এই সম্পর্কটা, এই বিষয়টা, কারণ আমাদের বহু ক্ষেত্রে যেটা হয়, ব্যবসা হোক, চাকরির ক্ষেত্রে হোক, বহু ক্ষেত্রে না এই ভুলগুলোই আমরা, ঠিক আছে, আমরা একটু এসে হয়ে গেলে আমরা ভাবি যে আমরাই বস। হুম। ঠিক আছে, বাকিদের সাথে একটা জায়গায় গিয়ে আমরা ব্যবহারটা এমন করে ফেলি, সেটা কাস্টমার হোক বা আমার এমপ্লয়ি হোক, যে যা কিছু, ঠিক আছে, এই জায়গাটা আমার মনে হয় যে তোমার কাছ থেকে শেখা উচিত। তুমি যদি একটু বলো না, তাহলে আমার মনে হয় অনেকের কাছে, কারণ অফ ক্যামেরা আমি শুনলাম তোমার সাথে তাদের রিলেশন, বা আমি দেখলাম সেটা অন ক্যামেরাও, যদি আমি মানুষকে বোঝাতে পারি, তোমার মুখ থেকে শোনাতে পারি, আমার মনে হয় অনেকে ঘুম ভেঙে যাবে। এখানে কিছু ছোট ছোট আমি কিছু পয়েন্টস বলবো। হুম। তুমি যে ওয়ার্ডটা ইউজ করলে না, বস, there is a fine line between a boss and a leader. ঠিক আছে, I think myself as a leader, not like a boss. Leader is who যে নিজে আগে কাজটা এক্সপিরিয়েন্স করবে, তারপর ওই কাজটা সবাইকে সাথে নিয়ে করবে, নাকি শুধুমাত্র ইনস্ট্রাকশন পাস করা, এটা করাও, ওটা হোক, ওটা কর, ওটা কর, ওটা কর। এই কালচারটাকে আমি কখনো আমার নিজের স্যালনে আনতে দিই, আর আগামীকালেও আনতে দেবো না। কারণ তোমাকে বললাম যে আমি নিজেও একটা স্যালনে জব করে এসেছি, নিজেও একটা কর্পোরেট সেক্টরে জব করে এসেছি। যে চ্যালেঞ্জেস গুলো আমি ফেস করেছি, আমি কখনো চাই না যে আমার মেম্বাররা সেই ধরনের কোনো প্রেশার বা ফ্রাস্ট্রেশন আমার এই কাইজোর রুফের আন্ডারে কখনো সেটা ফিল করো। এখানে তুমি যদি মানে ইন্টারভিউর বাইরে তুমি সবার সাথে একটুখানি আলোচনা করে দেখো, এভরি ওয়ান ইজ স্মাইলিং, এভরি ওয়ান ইজ এনজয়িং দেয়ার ওয়ার্ক। আর যখনই তুমি কোনো কাজ এনজয়মেন্টের সাথে করবে, তো সেই কাজে তোমার টায়ার্ডনেস ফিল হবে না, তোমার কোনো টাইম লিমিটেশন থাকবে না যে আমার 8:30 বাজছে আমি বাড়ি চলে যাবো, আমার তো ডিউটি আবার 8:30 অব্দি, 11টা থেকে 8:30 আমি বাড়ি চলে যাব। এখানে এখনো পর্যন্ত 12টা 12:30 কাজ হয়েই থাকে, আর আমার মেম্বাররা হাসি মুখে সেগুলো করতে থাকে। আর এখানে যদি আমি বস গিরি দেখাই, হয়তো সেই মানে ওই মন থেকে করা ব্যাপারটা আর তারাও কোনোদিনই থাকবে শিখতে না। পারবে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তারাও শিখতে পারবে, তারা মনে হবে, তাদের মনে হবে যে বস, মানে বস হলে বস আমাদের শেখাচ্ছে না, অর্ডার দিচ্ছে, হুম। লিডার হলে আমাদের শেখাচ্ছে। এক্স্যাক্টলি। তো ওই জিনিসটা এখানে এভরিওয়ান ইজ এনজয়িং দেয়ার, মানে যাই করছে না কেন এখানে এনজয়মেন্টের সাথেই করছে। তুমি তো বাইরে বাইরে এক্সিবিশন বা ট্রেনিং হুম, 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 করিয়ে হুম, থাকো, ঠিক আছে, ধরো মানে তোমার এরকম অভিজ্ঞতা কোথাও গিয়ে যেটা খুব মেমোরেবল একটা অভিজ্ঞতা? মেমোরেবল অভিজ্ঞতা অনেক আছে, কলকাতার মধ্যেও অনেক শোজ করেছি, অনেক মানে ভালো ভালো হোটেলসে, আইটিসি, জেডব্লিউ, সোনার বাংলা, অনেক ভালো ভালো হোটেলসে আমরা করেছি। তাজে লাস্ট ইয়ার আমি ত্রিপুরাতে গেছিলাম, ওখানে আমি ইনভাইটেড ছিলাম অ্যাজ আ গেস্ট। ওখানে একটা সেমিনার ছিল, ওখানে আমি অ্যাজ আ গেস্ট ইনভাইটেড ছিলাম, আর ওখানে প্রায় 800 লোকের একটা ক্রাউড ছিল, যেখানে ন্যানোপ্লাস্টিয়া বোটক্সের ওপরে একটা সেশন ছিল। তো ওটা আমার কাছে খুব মেমোরেবল ছিল, কারণ ব্র্যান্ড ছাড়ার পরে দ্যাট ওয়াজ মাই মানে বলতে পারো বিগেস্ট শো। ব্র্যান্ডের থেকে তো অনেক শো করেছি, ব্র্যান্ড থেকে বেরোনোর পরে ওটা পার্সোনালি আমার একটা অনেক বড় শো ছিল। ওটা ছোটখাটো টুকটাক 20 জন 25 জন 30 জন নিয়ে এটা তো আমার রেগুলার হতেই থাকে, বাট 700-800 জনকে নিয়ে করা একটা শো, মানে এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে। ওখানের ক্রাউড তো মানে দারুণ এনজয় করেছে আমার সেশনটাকে। কিছু ভিডিওস আমি দেখাবো তোমাদেরকে কিরকম এনজয়মেন্ট করেছে ওখানে ক্লাসে। আর এভরিওয়ান ইজ কানেক্টেড উইথ মি। আমি ওখানে এটাও অফার করে এসেছিলাম মানে আমার সেমিনারের শেষে, যে ত্রিপুরা থেকে 3 জনকে আমি ফ্রি কোচিং করব, মানে ফ্রি ট্রেনিং করাবো 10 দিনের। আর 3 জন এসেও ছিল ত্রিপুরা থেকে, এখানে থেকে ক্লাসও করে গেছিল, তারা আবার গিয়ে সেগুলোকে ইমপ্লিমেন্ট করেছে, এটা হয়েছে। এখন রিসেন্টলি আমার একটা স্কলারশিপ ব্যাচ চলছে, যেটা আমি একদম গরিবদের জন্য আর কি, যারা একদম আন্ডার প্রিভিলেজ, যারা কোর্স ফিস অ্যাফোর্ড করতে পারে না, এরকম 7 জনকে আমি এখন, আমার কারেন্ট একটা স্কলারশিপ ব্যাচ আছে যেখানে আমি তাদেরকে কোর্স করাচ্ছি। আচ্ছা। আমার পেইড ব্যাচ তো চলছেই, হ্যাঁ, তার সাথে সাথে উইকে একদিন করে আমি এই স্কলারশিপ ব্যাচটাতেও টাইম দিচ্ছি। এটা আগেও অনেক কটা হয়েছে স্কলারশিপ ব্যাচ, এখন যেটা চলছে এটা 7 জনকে নিয়ে চলছে। তাদেরও চেষ্টা করছি লাইফটাকে একটা কোনো টার্নিং পয়েন্ট দেওয়ার এই প্রফেশন। এটা শুনে ভালো লাগলো যে এটা তুমি করছো। তোমার এই যে ক্লাস বলো, এই বিষয়টা, এটা তোমার ক্লাসটা এখানে এসেই করতে হয়, তাই তো? হ্যাঁ, এখানে এসে করলে মানে ওই এটা আমার পার্টিকুলার সেট আপ আছে একাডেমি, সেখানে হয়। কিছু কিছু সালনস আমাকে মানে নিয়েও যায় নিজেদের সালনে ট্রেনিং করানোর জন্য, সেইভাবে আমি ফ্রিল্যান্সিং ট্রেনিং গুলো করাই। করা, হ্যাঁ। মানে ধরো বিভিন্ন আমাদের রাজ্য হোক বা গোটা দেশেই হোক, যে কোনো জায়গায় তোমাকে যদি কেউ কন্ট্যাক্ট করে, সে নিশ্চয়ই, ঠিক আছে, এটা একটা ভালো দিক।
ঠিক আছে, কারণ দাদা মানুষ হিসেবেও খুব ভালো। ঠিক আছে, মানে আমি একদম এতক্ষণ ধরে কথা বলে আমার যা মনে হলো, ঠিক আছে, সেটাই বলছি, এখানে কোনো বাড়িয়ে চড়িয়ে বলছি। আচ্ছা দাদা, তুমি একটা কথা বলো, সেটা হচ্ছে মানে এরপর তোমার টার্গেট? এরপর টার্গেট, মানে এটা সব সালন ওনারেরই স্বপ্ন থাকে যে আমার একটা চেইন সালন হোক, মানে বিভিন্ন জায়গায় টপ টপ লোকেশনে ব্রাঞ্চ হোক। তো সেরকমই আমিও এটাকেও ম্যানিফেস্ট করে রেখেছি। এবারে বাকিটা চেষ্টা করে যাচ্ছি, এবারে মানুষদের থেকে যেরকম সাপোর্ট ভালোবাসা পাবো সেরকম ভাবে এগোতে থাকবো। না না, একদম। তুমি মানে আমি চাই এরকম হোক, আমি যেখানে যেখানে যাবো সেখানে সেখানে যেন তোমার একটা ব্রাঞ্চ আমি দেখতে পাই, যে হ্যাঁ এখানে দাদা রয়েছে, দাদার ছবি রয়েছে, দাদা রয়েছে। ঠিক আছে, আজকে এই যা মানে তোমার জার্নিটা একদিনে একটা পডকাস্টে তো শোনা সম্ভব নয়। ঠিক আছে, মানে আরো বহু আড্ডা, এবং আড্ডা দিতে থাকলে তোমার সাথে কথা বলে এত ভালো লাগছে, আড্ডা দিতে থাকলে আমার মনে হয়েছে সেটা ঘন্টার পর ঘন্টা হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমায় তো কোথাও গিয়ে একটা শেষ করতে হয়, তাই শেষ করতে হবে। কিন্তু তার আগে তুমি কিছু, যারা ধরো এখন স্টুডেন্ট বা শেখার চেষ্টা করছে বা শিখতে পারছে না, এক নম্বর এটা, বা কেউ যেটা প্রথমে বললাম অনেকে স্যালুন খোলার স্বপ্ন দেখছে, ঠিক আছে, তাদেরকে যদি কিছু বলো তোমার তোমার এই জার্নি থেকে, আমার এই জার্নি থেকে আমার সব থেকে বড় লাইভ এক্সাম্পল হচ্ছে আমার ওয়াইফ। ইঞ্জিনিয়ারিং ছেড়ে এখন এই প্রফেশনে একটা ভালো পজিশন হোল্ড করছে। তো আগে না এই প্রফেশনটাকে এরকম ভাবেই দেখা হতো যে যাদের দ্বারা কিছু হচ্ছে না, একটা বিউটিশিয়ান কোর্স করে, একটা যাই হোক একটা ফেসিয়াল শিখে নি, থ্রেডিং শিখে নি। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে ভালো ভালো এডুকেটেড ফ্যামিলি থেকে, ভালো ভালো মানে রেপুটেটেড ফ্যামিলি থেকে ছেলেমেয়েরা আসছে, নিউ জেনারেশন হেয়ার ড্রেসার্সরা উঠে আসছে, যারা এই প্রফেশনটাকে মানে অ্যাকচুয়ালি একটা নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে। এটা তো হবেই, সব প্রফেশনেই আছে যে একটা জেনারেশন বাই জেনারেশন চেঞ্জ হচ্ছে। তো এখনকার দিনে এই প্রফেশনে আমি মনে করি যে নেম, ফেম, এনজয়মেন্ট, এভরিথিং ইজ দেয়ার, মানি ইজ অলসো দেয়ার। ঠিক আছে, আলটিমেটলি মানি ইজ দ্য আলটিমেট মোটিভেশন ফর এভরিওয়ান। তো এই প্রফেশনে এখন খুব ভালো স্কোপ আছে, খুব ভালো অপরচুনিটিস আছে নিজের লাইফটাকে একটা নতুন করে টার্ন করার। তো এইটা আমার মনে হয় আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের প্রফেশনটা একটা অনেক বড় একটা মার্কেটে বিশাল বড় একটা মানে ইকোনমিক্যাল ইম্প্যাক্ট ফেলছে, আর আগামীকালে এর থেকেও বেশি ইকোনমিক্যাল ইম্প্যাক্ট ফেলবে। তো আমি সবসময় এই প্রফেশনে সবাইকে ওয়েলকাম করি, ইন্সপায়ার করার চেষ্টা করি এই প্রফেশনে আসার জন্য, যারা অন্য প্রফেশনে মজা পাচ্ছে না। আমার এরকম অনেক বন্ধু বান্ধব এসছে এই প্রফেশনে, যারা কর্পোরেট সেলসে কাজ করে বিরক্ত হয়ে তারপরে আমার কাছে এসছে, ভাই আয় এই প্রফেশনে আয়, দেখ মজাটা দেখ। তো আছে এই প্রফেশনের এখন ভালো ইকোনমিক্যাল ইম্প্যাক্ট তো আছে মার্কেটে। তোমার ইন্সপিরেশন কে এই প্রফেশন? আমার ইন্সপিরেশন একটা পার্সন নয়, কারণ একটা পার্সনের থেকে সব ইন্সপিরেশন নেওয়াটা পসিবল নয়। আমার কাছে কিছু ডিফারেন্ট ডিফারেন্ট পার্সনস আছে যাদেরকে আমি ইন্সপিরেশন মনে করি। লাইফের কিছু কিছু জিনিস, ধরো এথিক্স বলো, যদি এথিক্স অ্যান্ড প্রিন্সিপাল আমি একটা মানুষের থেকে শিখেছি, ডিসিপ্লিন একটা মানুষের থেকে শিখেছি, কর্পোরেট বিহেভিয়ার একটা মানুষের থেকে শিখেছি, লিডারশিপ কোয়ালিটি একটা মানুষের থেকে শিখেছি, হেয়ার ড্রেসিং একটা মানুষের থেকে শিখেছি। এরকম বিভিন্ন মানুষের থেকে আমি কিছু কিছু নিয়ে, আমি ফ্রম পার্টিকুলার একটা পার্সনকে আমি কখনো ওরকম ইন্সপিরেশন হিসাবে দেখিনি। তো তার মধ্যে আমার মা বাবা আছে, আমার প্রাইভেট টিউটার আছে, তার মধ্যে আমার নিজের পার্টনার আছে, নিজের ওয়াইফ আছে। তো সবার থেকেই কিছু না কিছু শিখেছি। যে আমার ম্যানেজার ছিল, যাকে আমি রিপোর্টিং করতাম, তার থেকে অনেক কিছু শিখেছি। ধরো কোনো একদিন সকালবেলা উঠলে এবং উঠে তোমার কাছে একটা অফার এলো, সেটা হচ্ছে হয় তোমাকে বিরাট কোহলিকে নতুন করে একটা স্টাইল বা সাজিয়ে তুলতে হবে, আর নয়তো শাহরুখ খান। তুমি কাটটা করো একজন একই সঙ্গে। আমি তো চাইবো দুজনেরটাই করতে, বাট যদি তুমি ফেভারিট বলো কেউ, তো শাহরুখ খানেরটা করার ট্রাই করবো। হ্যাঁ, মানে আমাদের এটা নয় যে বিরাট কোহলিকে আমরা পছন্দ না। করি না, অবশ্যই করি বিরাট একদম। কোহলি তো। হ্যাঁ, আমি ওই জন্যই তো বললাম, হ্যাঁ। মানে অপশন যদি দুটোর হয় তাহলে তো আমি দুটোই করবো। হ্যাঁ, প্রথমে শাহরুখ খানেরটা করে নেবে। একদম। একদম একদম একদম। আমরা শেষের দিকে চলে এসেছি। দাদার সাথে আড্ডা দিয়ে আমার সত্যি খুব ভালো লাগলো, এবং এটা হচ্ছে ডানকুনিতে। ডানকুনি দাদার যে একাডেমি রয়েছে,
ডানকুনিতে। ডানকুনির এটা কোথায় এক্সাক্ট লোকেশন? এটা একদম ডানকুনি রেলওয়ে যে ওভারব্রিজ আছে, রেলওয়ে ফ্লাইওভারের একদম পাশেই, একদম পাশেই, দাদা ইজি টু লোকেট। মানে গুগল ম্যাপে কাইকজো টাইপ করলে আমার নামটাই আসবে, বিকজ এই নামটা আমার ট্রেডমার্ক করা, আর সব থেকে ইউনিক নেম। এই নামের সালন পুরো ইন্ডিয়াতে নেই। পুরো ইন্ডিয়াতে নেই, কিন্তু পুরো ইন্ডিয়াতে এই নামের স্যালুন একদিন ছড়িয়ে যাবে। ঠিক আছে, এটুকু আমি শিওর। খুব ভালো লাগলো, দাদা খুব পজিটিভ মানুষ, এবং সত্যি বলছি, খুব সত্যিকারের সত্যি কথা, আজকে দাদার সাথে আমার পরিচয় হলো, এবং এখানে না আসলে একটা এত সুন্দর মানুষের সাথে আমার আলাপ হতো না। আমার মনে হয় যে এই যে দাদা বললো না, দাদা এত এত সিঁড়ি পার করে 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 আজকে একটা জায়গায় পৌঁছেছে। আগামী দিনে আরো অনেক স্টেপ রয়েছে যেগুলো পার করে দাদা আরো বড় জায়গায় পৌঁছবে। কিন্তু সেই প্রথম দিন থেকে আজ অব্দি দাদা নিজেকে কিন্তু, ওই যে বলে না যে আমরা অনেক বড় হয়ে যাই, সেটা সমস্যা না, কিন্তু মাটিতে সবসময় পাটা রাখতে হবে। দাদা কিন্তু ওই মাটিতে পা রেখে এগিয়ে যায়, এবং এটাই কিন্তু সফলতার সবচেয়ে বড় অস্ত্র। আজকে দাদার এখানে হয়তো অনেক স্টুডেন্ট রয়েছে, সেখান থেকে সংখ্যাটা আরো বাড়বে, এবং সেই স্টুডেন্টরাও, দাদার সবচেয়ে বড় বিষয় হচ্ছে দাদা কতটা এই একাডেমিতে স্টুডেন্টদের কতটা টেকনিক শেখাতে পারছে সেটা পরের বিষয়, সেটা তার সেই স্টুডেন্টরা পরবর্তীতে কাজের মাধ্যমে বুঝিয়ে দেবে। কিন্তু দাদা কিন্তু এই একাডেমিতে যারা এখান থেকে বেরোচ্ছে বা শিখছে কিছু, তারা ওই যে মাটিতে পা রাখার যে বিষয়টা, সেটা কিন্তু শিখে যাচ্ছে। এইটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা যতটা ছড়াবে, আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় একটা করে এরকম মানুষ তৈরি হবে বা জন্ম নেবে, যারা সফলতার চূড়োয় তো পৌঁছবে কিন্তু মাটিতে পা রেখে। এটা খুব ইম্পর্টেন্ট। আমি দাদাকে একটাই বলবো যে দাদা, তোমার কেমন লাগলো আমার সাথে আড্ডা মেরে? এটা আমি প্রথমেই বললাম, তোমার চ্যানেলের যে কনসেপ্টটা নিয়ে তুমি চ্যানেলটা শুরু করেছো, এটা সত্যি খুব ইউনিক কনসেপ্ট। আর তোমার সাথে পার্সোনালি আজকে আমার 1-to-1 আড্ডা, আমি চাইবো এরকম আড্ডা আরো হোক। কারণ এরকম মানুষদের সাথে মানে বসতে খুব ভালো লাগে, যারা নিজেরাও একটা জায়গা থেকে উঠে এসছে, নিজেরাও স্ট্রাগল করেছে, আর স্ট্রাগলটাকে অ্যাকচুয়ালি বোঝে। একদমই তাই, একদম। ঠিক আছে, আজকের মতন এখানেই আমাদের জীবনের অলিগলির এই এপিসোড শেষ হচ্ছে। সুমিতদার জন্য সবাইকে বলবো অনেক শুভেচ্ছা জানাতে, এবং সুমিতদাকেও বলবো যে আমাদের অডিয়েন্স এবং নিশ্চয়ই, আমাকে নিশ্চয়ই। শুভেচ্ছা জানাতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি বলবো যে আমাদের মৈনাক বাবুকে একটুখানি সবাই মিলে প্রচুর প্রচুর সাপোর্ট দাও, ভালোবাসা দাও, যাতে মৈনাক এরকম আরো স্টোরিজ তোমাদের সাথে তুলে ধরতে পারে। থ্যাংক ইউ সো মাচ।